হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, টপিক লাইট। তো আমরা লাইট সম্বন্ধে আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সদ্বিম্ব অসদ্বিম্বর পার্থক্য পর্যন্ত জেনেছিলাম। তো আজ আমরা জানবো কী করে আমাদের ইমেজ ফর্ম করা হয়, ইমেজ তৈরি হয়, অর্থাৎ প্রতিবিম্ব কী করে তৈরি হয়। এবার কোন কোন প্রতিবিম্ব কী হয় প্রতিবিম্ব, ব্যাপারটা হচ্ছে কোন কোন মিররে, একটা হচ্ছে প্লেন মিরর, একটা হচ্ছে কার্ভ মিরর। প্লেন মিরর মানে হচ্ছে গিয়ে আমরা যেরকম সমতল দর্পণ বলতে পারি, আর কার্ভ মিরর মানে হচ্ছে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, যে কোনো ধরনের গোলীয় দর্পণের ক্ষেত্রে। তো শুরু করা যাক, আমরা কিছু কিছু আজকে ছবি বা কিছু প্রুফ আমরা করবো। সেটা হচ্ছে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠন। তো ইমেজ অফ এ পয়েন্ট অবজেক্ট। তো সর্বপ্রথমে কি বিন্দু বস্তু, ধরো কোনো একটা বিন্দু, এবার এটা যদি কোনো প্রতিবিম্ব কোনো আয়না এখানে রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব আমরা কোথায় দেখতে পাবো সেটা আমরা হিসাব করব। তো ধরে নিলাম এটা একটা বিন্দু, ওকে। তো আমরা ধরে নিলাম এরম জায়গায় একটা দর্পণ আছে, মিরর আছে, ওকে। আচ্ছা, এবার দর্পণটাতে এইখানে বিন্দুটা বস্তুটা এইখানে, বিন্দু বস্তুটা এখানে, তো দর্পণটা এখানে হলে নিশ্চয়ই যে আমাদের ইমেজ মানে প্রতিবিম্ব যেটা গঠন হবে সেটা আমাদের এরম জায়গায়, অর্থাৎ দর্পণের উল্টো দিকে পেছন সাইডে। যেমন আমরা দর্পণে আমরা যেমন নিজের ছবি দেখি, তাহলে আমরা দেখি পেছন সাইডে, দর্পণের পেছন দিকে আমাদের মতন কাউকে দেখতে আই থাকতে দেখি। তো সেরকমই আমরা এটা দেখতে পাবো, সেটা হচ্ছে দর্পণের পেছন সাইডে এরকম টাইপের এইদিকে কোনো জায়গায় দেখতে পাবো। এখন কোথায় দেখতে পাবো সেটা আমরা ক্যালকুলেশন করে বার করতে হবে। ক্লিয়ার হলো? এই লাইনের মধ্যে কোথাও দেখতে পাবো, কারণ যেহেতু এটা সমতল দর্পণ। তো ধরা যাক যে আমরা এরকম জায়গায় পজিশনে কোথাও আছি, এরকম পজিশনে যদি আছি, সেটা আমরা ধরে নিলাম আমরা ডি পয়েন্টে আছি, আর ধরে নিলাম আলোর যে বিন্দু বস্তু সেটা এ পয়েন্টে। তো এখন কথাটা হচ্ছে, এবার আলো কি করবে, আলো এইখান থেকে এসে প্রতিফলিত হবে, সাপোজ এখান থেকে এসে আলো এসে পড়ছে, আলোক রশ্মি পড়ে আমাদের এরম জায়গায়, আমরা এখানে আমাদের চোখে এসে পড়ছে, বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেটা কোথায় গিয়ে পড়ছে, এরকম জায়গায়। এখানে যে কোণটা উৎপন্ন হলো দর্পণে, এখন এটা কি আপতন বিন্দু। তা আমাদের সহজীকরণের সূত্র অনুযায়ী কি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা অভিলম্ব, এটা ধরে নিলাম এন, এটা ডটেড লাইন হবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, অঙ্কিত অভিলম্ব কোন বিন্দুতে, সাপোজ এটা ধরে নিলাম আমার একটা বিন্দু, সেটা হচ্ছে আমার সাপোজ সি বিন্দু ধরে নিলাম। তো এটা এন বিন্দু যদি হয়, তাহলে এটা হচ্ছে অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব। আচ্ছা, এসি হচ্ছে আবহিত আলোক রশ্মি, আর সিডি হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, এখানে এসে আলোক রশ্মি প্রতিফলিত হয়। তা এইখানে যে একটা কোণ করেছে সেই কোণটা আই, আপাতন কোণ। এইখানে যে একটা কোণ করবে সেটা হচ্ছে আর, প্রতিফলন কোণ। ক্লিয়ার? আমরা পুরো কমপ্লিটলি জিওগ্রাফি অনুযায়ী করছি, মানে জিওমেট্রি অনুযায়ী, মানে ম্যাথামেটিক্যালি সব পুরোটাই কমপ্লিট করবো। তো এবার যদি আমরা অবজেক্টটাকে দেখি, তাহলে আমরা তো এই অবজেক্টটাকে দেখতে পাবো না। আমরা যদি এই বরাবর তাকাই, তাহলে আমরা যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে এই রেখা বরাবর। ক্লিয়ার? আচ্ছা, তো এই রেখা বরাবর যখন এটা দেখবো, এরকম। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কোনো আলোক রশ্মি হিসেবে প্রতিফলিত হয়ে এখানে যাচ্ছে, গিয়ে এখানে যাচ্ছে। সিমিলারলি এখান থেকে কোনো একটা আলোক রশ্মি গিয়ে এরম জায়গায় যাচ্ছে, সেখানটা প্রতিফলিত, যেহেতু লম্ব বরাবর হচ্ছে তাহলে অবিলম্ব বরাবর। এখন আমরা জানি কোনো আলোক রশ্মি যদি দর্পণের উপর লম্ব বরাবর পড়ে, তাহলে সেটা লম্ব বরাবরই প্রতিফলিত হয়ে ফিরে যায়, এই বরাবর। তাহলে আমার এই বস্তুটার
প্রতিবিম্ব বিন্দু কোথায় হবে? তাহলে নিশ্চয়ই এরকম জায়গায়, কারণ এই দুটো রশ্মি যেখানে গিয়ে মিলিত হয়েছে সেটা হচ্ছে এই বিন্দুটা। ওকে, তো এখন যেটা বলি সেটা এই মিররটা হচ্ছে M1, এটা M2, মানে মিররের দৈর্ঘ্য পর্যন্ত আমরা বলছি, বাকিটা আমার দৈর্ঘ্যটা আমার দরকার নেই, তো আমি এটা রেজাল্ট দিয়ে মুছে দেবো। M2, এখন কথাটা হচ্ছে M1 M2 সমতল দর্পণ, এর সামনে এ একটি বিন্দু বস্তু আছে। এবার এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি AO, সাপোজ ধরে নাও AO, ঠিক আছে, AO আলোক রশ্মি দর্পণের ওপর ও বিন্দুতে কি পড়ছে? লম্বভাবে পড়ছে। ওকে, এখন লম্বভাবে পড়ার পর আপতিত হলে তাহলে আমরা কি জানি প্রতিফলিত রশ্মি কি হবে? ওই অবলম্ব বরাবরই ফেরত চলে যাবে। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা অবিলম্ব বরাবরই আবার ওই এই বিন্দুতে ফিরে চলে আসে। এখন এই বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি AC রশ্মি সি বিন্দুতে আপতিত হয়ে CD পথে প্রতিফলিত হয়। ক্লিয়ার? আমি যে কথাগুলো বলছি সেগুলো মিলাচ্ছ, প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে দেখো। CD পথে প্রতিফলিত হয়ে চলে যায়। এখন CD পথটা এমন হয় যাতে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। ওকে, তো এবার যেটা হলো, এটা OA আর CD, এই প্রতিফলিত রশ্মি দুটি যদি পেছন দিকে বাড়ানো যায়, আমরা ধরে নিচ্ছি আয়নার পেছন দিকে আমরা ইমাজিনারি হয়ে বাড়িয়ে দিচ্ছি দুটো লাইনকে, তো বাড়িয়ে দিলে যেখানে গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো, এবার সেই বিন্দুটাকে আমরা একটা নাম দিলাম A'। এবার প্রতিফলিত রশ্মি দুটি এ বিন্দু থেকে যে এখান থেকে দেখবে, তার মনে হবে যে প্রতিফলিত রশ্মিটা এখান থেকে আসছে, এখান থেকে কিন্তু আসছে সে দেখতে পাবে না, কারণ আলোক রশ্মি এখানে এসে প্রতিফলিত হয়ে এখানে আসছে, কিন্তু আমরা যখন দেখবো তখন স্ট্রেট দেখবো। ক্লিয়ার? তো আমরা যখন দেখবো তখন সেটাকে মনে হবে যেন A' বিন্দু থেকে আসছে। ক্লিয়ার হলো? যেরকম তোমরা এক প্রান্তে বসে থাকো, তোমরা অন্যদিকে একটা লোককে তোমরা দেখবে আয়নার সাহায্যে অন্যদিকে লোকটাকে দেখতে পাও, তাহলে আদতে তোমরা ওই লোকটাকে দেখতে পাচ্ছ কেন? এই প্রতিফলিত রশ্মি না, কিন্তু আমরা তোমার ভালো করে খেয়াল করো, তোমরা কিন্তু লোকটাকে মুখ ঘুরিয়ে এদিকে দেখো না, মুখ ঘুরিয়ে দেখো না, তো তোমরা দেখো এই বরাবর, তাহলে যেখানে এইরকম জায়গায় তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই পয়েন্টে কিন্তু অরিজিনাল লোকটা অস্তিত্ব নেই, লোকটা কোনো ওরকম কোনো জায়গায় আছে। তা এই যে অবস্থানটা, এটা হচ্ছে কাল্পনিক অবস্থান, মানে আয়নার মনে হচ্ছে আমাদের আয়নার ভেতর দিকে আমরা সেটা লোকটাকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাহলে এখানে ক্লিয়ার যে এ বিন্দু A' বিন্দু থেকে আর কোনো আলোক রশ্মি আসছে বলে মনে হয়। অতএব এবার সিমিলারলি এইখানে যদি কোনো একটা বিন্দু, যদি এদিক থেকে কোনো আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিটা এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এদিকে কোনো লোক দাঁড়িয়ে থাকলে সেটাও এই বিন্দু A' বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার? তো এই A' বিন্দুটাকে বলা হচ্ছে এ বিন্দুর সৎ প্রতিবিম্ব, অসৎ বিম্ব। কি বললাম? তাহলে এখানে A' বিন্দুকে, A' হলো এ বিন্দু বস্তুর অসৎ বিম্ব। ঠিক আছে? এখন বস্তু আর প্রতিবিম্ব, ঠিক আছে, এটা হচ্ছে বস্তু অরিজিনালি, আর এটা হচ্ছে প্রতিবিম্ব। এই দুটো যে সংযোগকারী সরলরেখা, অর্থাৎ AOA', কি বললাম? AOA', এটা দর্পণের উপর কি হবে? লম্ব, পরিষ্কার 90 ডিগ্রি দর্পণের উপর লম্ব। ফলে অর্থাৎ বস্তু ও তার প্রতিবিম্ব কি থাকে? দর্পণের সঙ্গে এর যে সংযোগকারী সরলরেখা, সেটা দর্পণের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। ক্লিয়ার? এখন সি বিন্দুতে দর্পণের ওপর একটা যদি লম্ব অঙ্কন করা হয় CN, তবে যেহেতু OA আর CN, মানে ON আর CN যেহেতু পরস্পর দর্পণের উপর লম্ব, তাহলে এই দুটো সমান্তরাল বলা যেতেই পারে, এটা সমান্তরাল এটা, কারণ এখানেও 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, এখানেও 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, তৈরি হয়েছে। আচ্ছা, সুতরাং আমি এটা বলতেই পারি যে অ্যাঙ্গেল OAC, মানে এই অ্যাঙ্গেলটা ইজিক্যাল টু I। কেন? কারণ এটা সমান্তরাল হলে এই কোণটা
আর এই কোণটা পরস্পর কি কোণ? একান্তর কোণ। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ সি এন ইজ ইকাল টু আই, পরস্পর এখানে লিখতে পারবো একান্তর কোণ। কেন একান্তর কোণ? মানে একান্তর কোণ কোণ কিভাবে বলবো? ইন্টেরিয়র অ্যান্ড অপোজিট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট একান্তর কোণ কেন বলবো? কারণ যেহেতু এখানে ও এ সমান্তরাল সি এন, ক্লিয়ার, আর এ সি হচ্ছে ছেদক, মানে ট্রান্সভার্স, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সিমিলারলি আমরা এটা লিখতে পারি অ্যাঙ্গেল ও এ ড্যাশ সি, ভালো করে খেয়াল করো, ও এ ড্যাশ সি, ঠিক আছে, ইজ ইকাল টু অ্যাঙ্গেল এন সি ডি। এন সি ডি কেন? এটা সমান্তরাল, এটাও সমান্তরাল। সমান্তরাল হলে এইখানে যে কোণ উৎপন্ন করবে একই, এটা একটাই সরলরেখা, তাহলে এখানে সেম কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এখানে আমি এটা কি লিখবো? ইজ ইকাল টু আর। তার মানে এখানে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা হবে আমার আর কোণ। এই কোণটাকে আমরা পাশে লিখবো কি? অনুরূপ কোণ। কোণ লিখতেই পারি এই কোণটা, এই কোণটা, কারণ দুটো সংখ্য সমান্তরাল। এইটা আবার সেই একই কেস, এ এ ড্যাশ সমান্তরাল সি এন, আর কি এ ড্যাশ ডি হচ্ছে সরলরেখা, একই সরলরেখা, ঠিক আছে। যাই হোক, তো এবার আমরা এটা পাইলাম যে প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা যেহেতু এটা ইজিক্যাল টু, তাহলে এটার সঙ্গে আমি এটা বলতে পারি এটা ইজিক্যাল টু এটা। অসুবিধা হলো তো? প্রতিফলনের সূত্র অনুযায়ী কি পাই? প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা কি পাচ্ছি? আই ইজ ইকাল টু আর, তাহলে অ্যাঙ্গেল এ সি এন ইজ ইকাল টু অ্যাঙ্গেল এন সি ডি। এ সি এন মানে এই অ্যাঙ্গেলটা ইজ ইকাল টু অ্যাঙ্গেল এন সি ডি, এই অ্যাঙ্গেলটা, তাই তো। এই অ্যাঙ্গেলটা ইজ ইকাল টু এই অ্যাঙ্গেলটা, প্রথম সূত্র অনুযায়ী। এখন ঠিক সিমিলারলি, যেহেতু আমি এটাকে পাশে আবার একবার লিখে দিচ্ছি, আই ইজ ইকাল টু আর, তোমাদের বোঝার সুবিধার জন্য। তো সুতরাং আমি এখানে বলতেই পারি অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও এ ড্যাশ সি। কি করে? ও এ সি, কারণ এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, এখন এই আবার এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, তাহলে এই দুটো কোণ সমান বলেছি, তাহলে এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, তো আমি এখানে লিখতেই পারি ও এ সি ইজ ইকাল টু ও এ ড্যাশ সি। বোঝা গেল না? আমি আবার রিপিট করছি। এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা, আর এই কোণটা ইজ ইকাল টু এই কোণটা। এখন এই দুটো কোণ সমান হলে তাহলে এই দুটো কোণও সমান, তাহলে এখানে অ্যাঙ্গেল ও এস সি ইজ ইকাল টু ও এ ড্যাশ সি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে যদি দুটো কোণ সমান হয় তাহলে এইটা একটা ত্রিভুজ পেলাম না? ভালো করে খেয়াল করো যে এটা একটা ত্রিভুজ পেলাম, এটা এইরকম এইরকম এইরকম, এটা একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে এটা কি কোণ? কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তো তাহলে এখন এ সি এ ড্যাশ সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? যেহেতু এই দুটো কোণ সমান। তবে ভালো করে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তবে ভালো করে খেয়াল করো যে এসি এসি ইজ ইকাল টু এ ড্যাশ সি। ক্লিয়ার? বুঝতে পারলাম? এসি ইজ ইকাল টু এ ড্যাশ সি। আর এটা ছাড়াও আর একটা বলা যায়। এবার ভালো করে খেয়াল রাখো, এটা একটা ভূমি। এবার শীর্ষ থেকে কোনো সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ থাকলে, এটা সমদ্বিবাহু, এবার শীর্ষ থেকে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে লম্বটা কি করে?
ভূমিটাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, এটা সমান হয়। সিমিলারলি দেখো এটা একটা ত্রিভুজ হলে এখানটা লম্ব শীর্ষ থেকে এটা লম্ব অঙ্কন করা হচ্ছে, এর ওপর লম্ব, তো তাহলে এটা কি সমান দুটি খণ্ডে বিভক্ত করলে এটা মধ্যমা বরাবর হবে, দুটি ভাগে বিভক্ত করবে। এই দুটি ভাগে বিভক্ত করে, তবে আমরা এখান থেকে এটা আসতেই পারি এ ও ইজ ইকাল টু ও এ ড্যাশ, আসতে পারলাম? অর্থাৎ তাহলে এখান থেকে এতটুকু ক্লিয়ার হলো যে এ ওটা কি দর্পণ থেকে বস্তু দূরত্ব, তাহলে দর্পণ থেকে কার দূরত্ব, বস্তু দূরত্ব, ইজ ইকাল টু ও এ ড্যাশটা কি প্রতিবিম্ব দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, এদেরও কি সমান। ক্লিয়ার? এটাই আমার প্রমাণ করার বিষয় ছিল। বোঝা গেল? তাহলে আমরা সমতল দর্পণে যেটা আমরা দাঁড়াই আমার দর্পণ থেকে, এটা আমরা ম্যাথমেটিক্যালি সেটা প্রুফ করলাম। তোমাদের যদি এটা প্রুফ করতে দেয় যে তোমাদের বলে যে কোনো একটি দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব ছবি এঁকে চিত্র সহ প্রমাণ করো, তখন তোমাদের পুরো এইটা করতে হবে। হলো? নেক্সট এবার যেটা আসবো সেটা হচ্ছে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। বিস্তৃত বস্তু মানে ধরো বড় কোনো একটা বস্তু, এখানে একটা বিন্দু বস্তু নিয়েছিলাম, এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে বিন্দু বস্তুর ক্ষেত্রে। তো এবার যেটা হচ্ছে সেটা বিস্তৃত বস্তু। বিস্তৃত বস্তু মানে ধরো বড় কোনো বস্তু, সেটা বিস্তৃত বস্তু প্রতিবিম্ব কীভাবে করতে হবে। বড় কোনো বস্তু মানে আমরা বা কোনো বড় কোনো যে কোনো ধরনের জিনিস, বস্তু, আলমারি ঠালমারি, হ্যাঁ না, যাবতীয় যে কোনো ধরনের বস্তু, বিন্দু বস্তু। আমরা সব বিন্দু বস্তু সাধারণত খুঁজে পাওয়া যায় না, খুবই কম, তো সবই আমরা সব বিস্তৃত বস্তু বেশিরভাগই। তো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা কীভাবে প্রতিবিম্ব গঠন করা যায়, কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, তো সেটা আমরা ম্যাথামেটিক্যালি বা ছবি আমাদের যদি প্রশ্ন আসে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, সে চিত্রসহ ছবি এঁকে দাও, বোঝাও, চিত্রসহ বোঝাও। তো আমরা কেমন দেখতে হবে তার একটা রূপ আমরা আলোচনা করছি। সাপোজ এরকম একটা বস্তু আছে, ধরে নাও এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে বি প্রান্ত, ওকে। তো এইরকম বস্তুটা দর্পণ থেকে একটু দূরে আছে। তো এখন কথাটা হচ্ছে যদি এই বস্তুটা ধরো আমরা এরকম জায়গায় আছি, আমাদের চোখটা ঠিক আমরা চোখ দিয়ে দেখছি এইরকম বরাবর, ওকে। তো এবার আমরা কিরকম টাইপের দেখবো, আর একটু এক্সটেন্ড করে দিই। সাপোজ আমরা এটা দেখবো সেটা হচ্ছে এই বিন্দু থেকে, আরো প্রশ্ন আসবে, এরকম বরাবর এসে রশ্মি কোথায় পড়ছে, এরকম জায়গায় এসে পড়ছে, ওকে, এরকম জায়গায়। আর আমি এখান থেকে এটা দেখছি সেটা হচ্ছে এরকম জায়গায় বরাবর দেখিয়ে দেখছি, সেটা হচ্ছে রশ্মি গিয়ে মনে হচ্ছে এখান থেকে, ওকে, এরকম বরাবর থেকে দুটো দেখছি, এটা তো গেল শীর্ষ। সিমিলারলি বি থেকে একটা রশ্মি আসবে,
এরকম অ্যাকচুয়ালি কিরকম টাইপের হলো, এখান থেকে আসলো এই বরাবর, এসে আলোক রশ্মিগুলো এই বরাবর এসে পড়লো, ঠিক আছে, আমাদের চোখে এসে পড়লো। এবার এখান থেকে আলোক রশ্মি আসলো, এসে আমাদের চোখে এই বরাবর এসে পড়লো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট তাহলে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোন বরাবর দেখবো। তো আমরা যে বরাবর দেখবো রশ্মিটাকে সেটা হচ্ছে, আমি ডটের দিয়ে পেছন দিকে বাড়িয়ে দিচ্ছি। সাপোজ এটার সঙ্গে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ভাবছি, যাচ্ছে। সরি, আমরা এরকম পাবো, এটাকে এইদিকে এক্সটেন্ড করলাম, এটাকে এদিকে এক্সটেন্ড করলাম, আর এটাকে এইদিকে এক্সটেন্ড করলে পাচ্ছি। তো দেখা যাচ্ছে, দেখো সব দিকে এক্সটেন্ড করলে ঠিক এরকম জায়গায় সব কটা রশ্মিগুলো গিয়ে মিলিত হচ্ছে। এই রশ্মিটা এরকম এরকম এসছে, সেরকম এদিকে গিয়ে মিলিত হচ্ছে। তো এই রেগুলোকে যদি এদিকে এক্সটেন্ড করা হয়, এদিকে এক্সটেন্ড করা, তাহলে সেটা এখানে গিয়ে মেলায়। সিমিলারলি এইখান থেকে যে রেগুলো এসছে বি থেকে যে রেগুলো এসছে, সরি এটা একটা কাহিনী, বি থেকে যে রেগুলো এসছে, সরি এইখান থেকে এটা এইখানে এসছে, এইরকম বরাবর যদি এক্সটেন্ড করা হয় তাহলে এখানে গিয়ে মিলিত হয়। তাহলে এখানে যে বিন্দুটা পাওয়া গেল সেটা বি ড্যাশ, দেখো বি এর সমান্তরাল করে পাওয়া গেল, যেহেতু এটা সমান্তরাল দর্পণ তার জন্য সমান্তরাল করে পাওয়া গেছে। আর এ এর সমান্তরাল করে এখানে যে বিন্দুটা পাওয়া সেটা এ ড্যাশ হলো। তাহলে কি করে পেলাম, M1 M2 ধরে নিলাম, সেম জিনিস, M1 M2 হচ্ছে দর্পণ, M1 M2 দর্পণ, M1 সমতল দর্পণের সামনে হচ্ছে AB একটা বিস্তৃত বস্তু রাখা হয়েছে। এই একটি বিস্তৃত বস্তু থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উৎস সমষ্টি রূপে ধরা হয়েছে। মানে এটা একটা ধরা হয়েছে যেখান থেকে অনেকগুলো রশ্মি আসছে, কিন্তু আমরা সেটা সর্বশেষ রশ্মি আর এই দিকে সর্বশেষ রশ্মিগুলো ধরেছি। এখান থেকে হিউজ অনেক রশ্মি আসছে, তাহলে সবকটাই এইখানে গিয়ে মিলিত হচ্ছে। সর্বশেষগুলো ধরলে আমরা একটা বাইরের আকারটা পেয়ে যাবো আশা করি। তো ক্ষুদ্র রশ্মি ধরা হলে প্রতি বিন্দু উৎসের প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করলে, যেমন এখানে একটা বিন্দু উৎস অবস্থান, প্রত্যেকটা এরকম করে ডটের করে লাইনগুলো যোগ করলে যে বিন্দু উৎস অবস্থান নির্ণয় করলে একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব পাওয়া যায়। ওকে, এখন বিস্তৃত বস্তুর শীর্ষবিন্দু এ থেকে দর্পণের ওপর একটি লম্ব, যেমন ধরো এটা একটি O1, ঠিক আছে, দর্পণের লম্ব অঙ্কন করা হলো। এখন লম্ব অঙ্কন করে গেলে দেখা গেল যে এ থেকে আমরা কি জানলাম যে বিন্দু উৎস থেকে, এটা যদি একটা বিন্দু মনে একটা বিন্দু, তাহলে এ থেকে এ যা ডিস্টেন্স, এর সেম ডিস্টেন্স সেম হবে। ওকে, তাহলে AO1 ইজ ইকুয়াল টু A ড্যাশ O1, আগের এটা থেকে আমরা পেয়েছি। তো এখন A ড্যাশ বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে গিয়ে A ড্যাশ। ওকে, এ বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে A ড্যাশ। সিমিলারলি বি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে বি ড্যাশ, এটাকে O2 লিখি এই বিন্দুটা, তাহলে এই দূরত্ব সমান। ওকে, O2 ড্যাশ। এবার যদি এরকমভাবে বরাবর যোগ করে, এই লাইন বরাবর যোগ করে, তাহলে ঠিক এই রকম সরলরেখাগুলো মিলিত হয় প্রতিটি কোষের। বোঝা গেল? তো স্পষ্টতই মনে রাখতে হবে যে অমসৃণ তলে প্রতিফলনের ফলে বিকৃত প্রতিফলন সৃষ্টি হয় না, বিকৃত প্রতিফলনের ফলে মানে প্রতিবিম্ব সৃষ্টি হয় না, ঠিক আছে। কোনো বিন্দু উৎস আলোক রশ্মি বেরিয়ে, মানে কোনো বিন্দু উৎস থেকে যদি আলোক রশ্মি বেরিয়ে
একটি অমসৃণ তলে আপতিত হয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে, তাহলে তার আলোক রশ্মিগুলি যদি প্রতিফলকের পিছন দিকে বর্ধিত করা হয় তবে একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। মানে এটা দিকে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে তো, কিন্তু যদি এগুলোকে পিছন দিকে বর্ধিত করা হয় তবে সেটা একটি বিন্দু উৎসে গিয়ে মিলিত হয় যেরকম, কিন্তু ওটার ক্ষেত্রে কি হয়, বিস্তৃত বস্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে তা কিন্তু একটা জায়গায় গিয়ে মিলিত হয় না, ঠিক আছে। সে ফলে সেগুলির একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় না। এই ধরনের সেক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কোনো প্রতিবিম্ব গঠন হয় না। এটা মনে রাখতে হবে যে নিয়মিত প্রতিফলন, এটা যেমন নিয়মিত প্রতিফলনে প্রতিবিম্ব গঠন, বিক্ষিপ্ত প্রতিফলনে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কোনো প্রতিবিম্ব গঠন হয় না, মনে রাখতে হবে। সিমিলারলি এরকম আরো একটা উদাহরণ বলা যেতে পারে, ঝট করে আমরা এঁকে দিতে পারি। যেমন ধরো সাপোজ একটা সংখ্যা পার্শ্বীয় এই যেমন পরিবর্তন হচ্ছে, তো এই যে প্রতিফলন হচ্ছে, এই প্রতিফলনটা অনেকটা প্রতিফলন তো ঘটছে এবং প্রতিবিম্ব গঠন হচ্ছে, এবং এই প্রতিবিম্বটা কিরকম প্রতিবিম্ব গঠন হচ্ছে, দর্পণের ক্ষেত্রে কিরকম প্রতিবিম্ব গঠন হয়, পার্শ্বীয় প্রতিবিম্ব গঠন হয়, মানে পার্শ্বীয় পরিবর্তন হয়, আর যেটাকে বলে ল্যাটারাল ইনভার্সন। যেমন ধরো কোনো একটা সংখ্যা যদি আমরা বি লিখি, তাহলে এই বরাবরই এখান থেকে সেম ডিস্টেন্স নিয়ে এই দিকে যে গঠিত হবে সেটা দেখতে ঠিক এরকম টাইপের হবে, ওকে। ঠিক সিমিলারলি এখানে যদি আমরা আর লিখি, তাহলে এই বরাবরই আমাদের সেম ডিস্টেন্স নিয়ে এরকম জায়গায় যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই বরাবর আর তৈরি হবে, ঠিক আছে। দেখো ঠিক উল্টো উল্টো হচ্ছে। সিমিলারলি এখানে যদি আমরা এস লিখি, তাহলে এই বরাবর আমাদের যেটা হবে এরকম টাইপের এস তৈরি হবে, ঠিক আছে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় যে এই ধরনের পরিবর্তনগুলোকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। কি বললাম? পার্শ্বীয় পরিবর্তন। পরিবর্তন মনে থাকবে, যেটা আমরা আয়নার সাধারণত হয়ে থাকে। অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তনের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে, মানে প্রতিবিম্বের বস্তুর সাপেক্ষে, মানে এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বের বস্তুর সাপেক্ষে কি হয়, পাশাপাশি উল্টে যায়, মানে এটা এই দিকে আছে, এটা এই দিকে হয়ে যায়। এই পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। মনে থাকবে? আচ্ছা, একটা জিনিস তবে মনে রাখতে হবে যে প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। কি বললাম? প্রতিসম বস্তুর ক্ষেত্রে, যেমন ধরো প্রতিসম বস্তু মানে বলতে বোঝায়, ধরো এগুলো যেমন প্রত্যেকটা ডিফারেন্স বোঝা যাচ্ছে, তেমন ধরো এ একটা বস্তু, এ একটা লেখার, বা এ একটা বস্তু লেটার, যেমন এখানে সেরকম সিমিলারলি এরকম টাইপের বস্তু দেখানো হচ্ছে কিরকম হবে, যখন এটার পার্শ্বীয় প্রতিবিম্ব হবে কোনো ডিফারেন্স আছে এর সঙ্গে এর? কেন ডিফারেন্স নেই? কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন। দেখো এটাও যেরকম দেখা যাচ্ছে, এটাও সেরকম দেখা যাচ্ছে, কিন্তু এসটা এটা যেরকম দেখা যাচ্ছে, এটা কি সেরকম দেখা যাচ্ছে না, এটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। তো এই ধরনের পত্রের ক্ষেত্রে আমরা আলাদা ডিফারেন্স বুঝতে পারছি, এটার ক্ষেত্রে কোনো রকম ডিফারেন্স মানে পরিবর্তন বুঝতে পারছি না। কেন? কারণ এটা হচ্ছে প্রতিসম বস্তু, মানে সিমেট্রিক, ওকে। তাহলে আমরা এটা পেলাম যে প্রতিসম বস্তুর ক্ষেত্রে কি পেলাম, প্রতিসম বস্তুর ক্ষেত্রে আমার পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন বোঝা যায় না। অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন মানে ল্যাটারাল ইনভার্স, ঠিক আছে। অর্থাৎ এখানে ইউনিকলি আইডেন্টিফাই মানে এটাকে ডিফাইন, মানে ডিফারেন্স মানে আমরা কোনো ডিফারেন্স বুঝতে পারবো না
যখন মানে কান্ট বি আইডেন্টিফাইড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিমেট্রিক্যাল বডিজ। ওকে, কারণ আমরা প্রতিসম বস্তুর ক্ষেত্রে কোনো রকম আলাদা করে ডিফারেন্স বুঝতে পারবো না। ঠিক এরকম টাইপের কিছু কিছু প্রশ্ন লেটারগুলো লিখে দিচ্ছি, যেমন ধরো সাপোজ যেগুলোর ক্ষেত্রে তুমি প্রতিসম বোঝা যাবে না, এমন প্রতিসম কিছু লেটার, যেরকম এ, তারপরে এইচ, তারপরে ভাবো দেখো এম, তারপর ঠিক এর উল্টো এরকম ডাব্লু, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে যাই হোক ও, আই, তারপর টি, ঠিক আছে, ইত্যাদি আরও অনেক কিছু আছে এরকম যেসব বস্তুগুলো বলছে। এবার ধরো যেরকম ধরো একটা কিউব, ঘন, বস্তুর ক্ষেত্রে আসছে ঘনক, ঘনকের তুমি যত পার্শ্ব পরিবর্তন করো সেটা একটা ঘনকই দেখতে হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কোনো ডিফারেন্স পাবে না। ওকে, আজকে আর কি মনে থাকুক। নেক্সট এরপরে আমরা, আচ্ছা আর ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, সমতল দর্পণে কি হয়, আমরা মেন যতগুলো আজকে পুরো পড়াটা ডিস্ট করলে এটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রথম কথা সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইজিক্যাল টু দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব, প্রথম কথা গেল। আচ্ছা, আর দর্পণ থেকে দর্পণের মধ্যে মানে বস্তু আর প্রতিবিম্ব এই দুটো তাদের সংযোগকারী সরলরেখা দর্পণের সঙ্গে লম্বভাবে থাকে, ক্লিয়ার। আর যে প্রতিবিম্বটা পাওয়া যায়, প্রতিবিম্বটা হয়, প্রতিবিম্ব সবসময় হয় অসৎ বিম্ব, অসৎ প্রতিবিম্ব যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অসৎ, কারণ যেহেতু এটা পর্দায় ফেলা যায় না, ঠিক আছে, আমরা শুধু এটা অনুভব চোখে দেখতে পারি, ঠিক আছে, অর্থাৎ আমরা এই তিনটে জিনিস মেনলি জানলাম, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা এটা একটা জেনে গেলাম, ঠিক আছে, আর এটা কি পরস্পর লম্বভাবে থাকে এটা জানলাম, বস্তুর অসবিম্ব গঠন হয় এটা জানলাম 3 নম্বর। আর এখান থেকে আর একটা জিনিস ক্লিয়ার, যে বস্তুর আকার আয়তনের কোনো পরিবর্তন হয় না, মানে আকার আয়তন সমান হয়, মানে প্রতিবিম্ব হলে যখন হলে তাহলে এটা ক্ষেত্রে কি হবে, এটা যদি আমি 3 নম্বর দিই তাহলে ওক্ষেত্রে 4 নম্বর হচ্ছে বস্তুর আকার ও তার প্রতিবিম্বের আকার সমান হয়, অর্থাৎ the size between the original body and image object and image remains same. ওকে, নেক্সট 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবিম্বটি বস্তুর পার্শ্বীয় পরিবর্তিত রূপ, মানে প্রতিবিম্বটি এটা হয়, প্রতিবিম্বটি বস্তুর পার্শ্বীয় পরিবর্তিত রূপ। এবার কি, যেমন দেখবে অনেক সময় তোমরা আয়নায় দেখালে যে তোমার ডান হাত বাঁ হাত হয়ে যায়, মানে তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি ডান হাত নাড়াও তোমার দেখা হবে আয়নার যেটা দেখা যাবে, তুমি সেটা দেখে তোমাদের থেকে খেয়াল করলে এটা মনে হবে যেন বাঁ হাত নাড়াচ্ছ, মানে প্রতিবিম্বটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাঁ হাত নাড়াচ্ছে তোমার ইমেজ। তো এখানে কি the lateral inverse of the object the image formed by lateral inverse type. ওকে, lateral inverse টাইপের হয়, মানে অর্থাৎ বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয়, ঠিক আছে, যেমন এইরকম টাইপের বাঁ হাত ডান হাত ইত্যাদি। আর কখন বুঝতে পারবে না, যখন সেটা পার্শ্বীয় পরিবর্তনটা হবে কিন্তু বোঝা যাবে না, কখন, যখন সেটা সিমেট্রিক হবে, প্রতিসম বস্তু হবে যখন সিমেট্রিক, ক্লিয়ার। যদি বুঝতে পারো, ভালো লাগে, তারা অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছো তারা যদি ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তীকালে এরকম আরও ভিডিওগুলো পরপর তোমাদের চলে আসবে, নোটিফিকেশন আসবে। ওকে, থ্যাংক ইউ।